ওপর কল্পতরু হতে পেরেছে রাজ্য সরকার, এমনটাই মত। রাজনৈতিক মহল একরকমভাবে ব্যাখ্যা দিচ্ছে, অর্থনীতিবিদরা একরকমভাবে ব্যাখ্যা দিচ্ছে, তবে মোটের ওপর সাধারণ মানুষ খুশি। ইমপ্লিমেন্টেশনের জায়গাটা, যেটা বারবার এর আগে আমরা দেখেছি যখন অর্থনীতিবিদরা বলেছেন এই কথা, যে সংস্কার তো ডেফিনেটলি দরকার, কিন্তু যে পরিমাণ ঋণের বোঝা এই মুহূর্তে এই রাজ্যের মানুষের ওপর চেপে রয়েছে, সেই জায়গা থেকে রিকভার করা, তার জন্য সংস্কারী বাজেট সামনে থাকবে নাকি তার জন্য জনমুখী বাজেট সামনে থাকবে, মানে সেই বিষয়টাকে মাথায় রেখে সেটা কতটা গুরুত্বপূর্ণ, কি করতে পারে এখানে বিজেপি সরকার। আমরা যেহেতু 1.5 ঘন্টার একটা বক্তব্য মাননীয় অর্থমন্ত্রী রেখেছেন, এই ভাস্ট পরিসরে হয়তো আলোচনা করা এই আগামী 1 ঘন্টার মধ্যে সম্ভব নয়। কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে একটু এখানে আলোকপাত করতে চাইবো এবং সেগুলো নিয়ে কথা বলতে চাইবো। সবার আগে যে বিষয়টা এখানে একটু সামনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে, বক্তব্য রেখেছেন অনেক কিছু নিয়ে, কিন্তু কর্মসংস্থান যেটা নিয়ে লাগাতার কথা হয়েছিল তৃণমূল জমানায়, লাগাতার কথা হয়েছিল নিয়োগ নিয়ে, বছরের পর বছর হয় নিয়োগ হয়নি, না হলে যেটুকু হয়েছে সেটুকু নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল। এই সরকার আসার পরে তারা স্পষ্টভাবে জিরো টলারেন্স নীতির কথা বলেছে দুর্নীতি নিয়ে, এবং আজকের বাজেটে যেমন ত্রিধারা প্রকল্প নিয়ে কথা হয়েছে, তেমন রিক্রুটমেন্ট নিয়ে কথা হয়েছে। একটু শুরুতেই আজকে আলোচনা শুরু করার আগে এবং আমার মাননীয় অতিথিদের সঙ্গে আমার আলাপ করানোর আগে একটু শোনাতে চাইবো আজকে অর্থমন্ত্রী তিনি ঠিক এই বিষয়ে কি বলেছেন, এবং পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কি প্রতিক্রিয়া। দেখুন, রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। নিয়োগে কোনো রাজনৈতিক লোক নিয়োগ কমিটিতে থাকছে না, ইউপিএসসি কে ফলো করবে পশ্চিমবঙ্গ সরকার। আজকে যে চাকরির দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির হাত থেকে আগামী দিনে আগামী প্রজন্ম, বেকার যুবক যুবতীরা রক্ষা পাবে। এটি একটি বড় দিক। আমি এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমি যে কর্মসংস্থানের 3টে ত্রিফলাই বলা যেতে পারে, এই 3টে দিক আমি অনেক দিন ধরেই বলছি। ত্রিধারা, ফলার বদলে ধারাটাই অ্যাপ্রোপ্রিয়েট বা ত্রিশক্তি। এটাতে প্রথম হচ্ছে সরকারি কর্মসংস্থান, যেখানে শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, সরকারের শূন্য থাকা পোস্ট, পুলিশ, বনকর্মী ইত্যাদি ইত্যাদি। পরিষ্কার আমরা বলেছি এই অর্থবর্ষে 1 লক্ষ নতুন নিয়োগ হবে। 20,000 পুলিশে এবং 50,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপক এবং আমাদের অন্যান্য যারা শিক্ষা প্রতিষ্ঠানকে সেবা দান করেন, 50,000-এর কথা বলা হয়েছে। বাকি 30,000-এর ক্ষেত্রে সরকারি অফিসগুলো ডাটা এন্ট্রি অপারেটর, চুক্তিভিত্তিক লোকেদের দ্বারা চলছে। সেখানেও যে যে দপ্তরে যেমন যেমন ভ্যাকেন্সি আছে তাকে পূরণ করা হবে। অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা 2,000 টাকা কেন করেছি, তার কারণ হচ্ছে আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2,000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। আরও বেশ কিছু ঘোষণা আজকে মাননীয় অর্থমন্ত্রী করেছেন। মুখ্যমন্ত্রী পরবর্তী ক্ষেত্রে একটি প্রেস কনফারেন্স করে তার মতো করে ব্যাখ্যা করেছেন। তবে আরও একটি যেটা গুরুত্বপূর্ণ এখানে না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে ডিএ। রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে ডিএ বেড়েছে 20%।
20% এই ডিএ বাড়ানোর পরে এখন 38% এসে দাঁড়ালো, কিন্তু তারপরেও কিছুটা বাকি থাকছে। আমি একটু শোনাতে চাইবো এটা নিয়ে কি বলেছেন আজকে মাননীয় মন্ত্রী, এবং এটা এই যে বাকি অংশটা যেটা রইল, এই বাকি অংশটা আমরা আশা করতে পারি যদি এতটা পার্সেন্টেজে ডিএ দেওয়ার কথা ঘোষণা হতে পারে, তাহলে হয়তো খুব শীঘ্রই বাকি যে অংশটা রইল সেটারও খুব তাড়াতাড়ি সুরাহা হবে বা সমাধান হবে। কি বলেছেন দেখুন। তো রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাছে কাজ ও নীতি রূপায়ণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা ডিএ ওপর অতিরিক্ত 20% ডিএ দেওয়া হবে। মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবে। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার 16 থেকে 19 কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি 8 থেকে 15 আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। 20% দিয়ে পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো। বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আশ্বাস এবং ভরসা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন এবং তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দনদাকে স্বাগত জানাবো, এবং আমার সঙ্গে রয়েছেন সুবীর সাহা, ডিএ আন্দোলনকারী। সুবীরবাবুকে স্বাগত জানাবো। সুবীরবাবু, আপনাকে দিয়ে শুরু করি। খুশি আপনারা? নো ডাউট খুশি। এই কারণেই খুশি, যেটা বিগত দিনে একটা নেগেটিভ দিকে যাচ্ছিল, মাইনাস দিকে যাচ্ছিল, আজকে সরকার একটা চেষ্টা করলো একটা পজিটিভিটির দিকে আসার জন্য। আমি যদি উদাহরণ দিয়ে বলি, 2016 আমরা এখন যে বেতন পাচ্ছি যেই পে কমিশনে, 2016 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, 10 বছরে আমরা পেয়েছি 18% দিয়ে। সেখানে রাজ্য সরকার 45 দিনের মধ্যে 20% ঘোষণা করা, মানে তার মানে তো 10.5 বছরে 18, 45 দিনে 20, এটা তো পজিটিভিটির জায়গা আছে আর কি। আগের সরকার বলেছিল ডিএ চাইলে ঘেউ ঘেউ করবেন না, সারমেয়ের সঙ্গে তুলনা করেছিলেন, বলেছিলেন কেন্দ্রীয় হারে ডিএ চাইলে কেন্দ্রে চলে যান আর কি। সেখানে তো বর্তমান সরকার মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, এবং উনি বহুবার আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে এসছেন, লড়াই আন্দোলন আমাদের সঙ্গে ছিলেন, আশ্বাস দিয়েছিলেন আমরা পাওয়ার এল আমরা এগুলো করবো। এখনও পর্যন্ত যা দেখছি ইতিবাচক জিনিসটা আমরা দেখছি, যে এটা একটা ইতিবাচক দিক। এবং আমরা যেই বলেছিলাম যে শূন্যপদ 6 লক্ষ, তার আজকে 1 লক্ষ পূরণের কথা বলেছেন। 15 বছর যেই শূন্যপদ 6 লক্ষ হয়েছিল, সেটা উনি 45 দিনে 1 লক্ষ শূন্যপদ পূরণের কথা বলেছেন। এটা তো একটা, আর কর্ম যে মানে কর্মসংস্থান দুটো জায়গায় আসে, একটা সরকারি সেক্টর, একটা শিল্প। শিল্প তো কালকে হয়ে যাবে না, সেই শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, তার পরিকাঠামো তৈরি করতে হবে, শিল্প আসবে তারপরে তো হবে। কিন্তু ইমিডিয়েট যে সরকারের নিজের হাতে যে শূন্যপদ বা ফাঁকা আছে প্রায় 6 লক্ষের কাছাকাছি, তার 1 লক্ষ পূরণ করার কিন্তু চেষ্টা করলো। এই যে আপনি শিল্পের কথা বলছেন, আমি একটা খুব ছোট্ট রিয়াকশন অর্থমন্ত্রীর এখানে শোনাতে চাইবো। এটা তো খুব একটা জ্বলন্ত সমস্যা আমাদের গত 15 বছরে, অন্তত শেষের বেশ কিছু বছর, এবং যখন সিঙ্গুর থেকে টাটারা চলে গেল সেই সময়ে যে ন্যারেটিভটা তৈরি হলো যে পশ্চিমবঙ্গ শিল্প করার জন্য উপযুক্ত নয়, কারণ এখানে তোলাবাজি চলে। এখানে যদি কোনো শিল্পপতিরা আসেন, এখানে কোনো শিল্প করতে চান, ভারী শিল্প তো আমি ছেড়েই দিলাম, তো সেটা করাটাই এখানে ডিফিকাল্ট, কারণ পশ্চিমবঙ্গের মাটি
শিল্প করার জন্য নয়, এই বার্তাটাই গেছে গত 15 বছর ধরে। এটা কি আপনি মনে করেন? 100 বার। প্রথম শিল্পে যে সিন্ডিকেট, ছোটোখাটো যে শিল্পগুলো আছে আমাদের এখানে, বহু শিল্প এই 15 বছরে চলে গেছে, ছোটোখাটো মাঝারি শিল্প। তার কারণ তাদের কাছ থেকে বালি নিতে হবে, ইট নিতে হবে, লোক তারা নিয়োগ করবে তৃণমূল এজেন্ডা। এই জায়গা থেকে তো অনেক কোম্পানি এখান থেকে চলে গেছে, ছোটো, আমি বড়োর কথা বলছি না। আজকে যেই জায়গায় এসছে, যে উনি যেটা সংগ্রামী চৌধুরী থেকে বলেছিল, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। একটা বিএলআরও অফিসে যাবে, সেখানে টাকা দিতে হবে, পঞ্চায়েতে যাবে, সেখানে টাকা দিতে হবে, মিউনিসিপ্যালিটিতে টাকা দিতে হবে, তাও কাজ সময় হবে না আর কি। এই জায়গায় যে কর্মচারী অফিসার একসাথে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে বারবার আমরা সংগ্রামী যৌথ মঞ্চ থেকে বলেছি, এবং উনি মুখ্যমন্ত্রী ঘোষণা হওয়ার পরেই উনি বলেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। একদম। আজকে মাননীয় অর্থমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে শোনাই আপনাদের। 20% करप्शन में खूब था, सब कुछ। तो छोटा छोटा लेवल में उसका खूब का ये थोड़ा समाधान करने का प्रयास किया, और फाइनली हम लोग कहा कि एक कॉन्फिडेंस बिल्डिंग मेजर था सिंगूर के बाद कि इंडस्ट्री यहाँ काम नहीं करेगा, इधर चल रहा नहीं, इनहॉस्पिटेबल टू इंडस्ट्री। तो ये एक माहौल तैयार करना पड़ेगा कि आइए इंडस्ट्री, वी आर प्रो बिजनेस। हमें बोला कि वी आर प्रो। আমাদের এইটা প্রমাণ বা প্রতিষ্ঠা করতেই অনেকটা সময় লেগে যাবে যে না, পশ্চিমবঙ্গের মানুষ চান যে আপনারা আসুন, শিল্প করুন, এবং এটা সরকারের কাছেও ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ যে ন্যারেটিভটাকে বদলাতে হবে। আমার সঙ্গে আরও দুজন অতিথি ইতিমধ্যে যোগদান করেছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ বুড়োশিব দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে। বুড়োশিববাবু, স্বাগত জানাই আপনাকে। এবং পাশাপাশি উপাসনা চৌধুরী রয়েছেন, তৃণমূল মুখপাত্র। উপাসনাকেও স্বাগত জানাই। আমি বুড়োশিববাবু আপনার কাছে আসি। সার্বিকভাবে কীরকম লাগলো বাজেট? দেখুন, আমার যেন মনে হচ্ছে যে আমরা না চাইতেই অনেক কিছু পেয়ে গেছি। এখন এইটা আমার কাছে মাঝে মাঝে একটু অবিশ্বাস্য মনে হচ্ছে যে এটা কি করে সম্ভব। কারণ একটা জিনিস আমাদের ভাবতেই হবে যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের এখন এমন একটা অবস্থা, আর্থিক অবস্থা, যেখানে 7 লক্ষ কোটি টাকার মতো আমাদের দেনা, যেটা শোধ করতেই আমাদের প্রায় 20 থেকে 25% আমাদের যে আয় তা ব্যয় হয়ে যাবে প্রতি বছর এই ঋণ শোধ করতে। এবং সেই জায়গায় এতগুলো জিনিস মানে সাহস করে বলা, সেইটা একটা কিন্তু বলতে হবে বিরাট একটা সাহসের পরিচয়। কিন্তু সেটা রাখতে পারবে কিনা সেইটা আমাদের কাছে, আমরা তো ওই মানে ঘর পোড়া গরুর মতো একটা ভাবনা চিন্তা আছে যে এগুলো কি সত্যি পারা যাবে। কারণ একটা প্রমিস যে 1 লক্ষ চাকরি দেওয়া, তার মধ্যে প্রায় 50,000 টিচার, 20,000 পুলিশ ফোর্স, এবং তারপর এর মধ্যে আবার 33% মেয়েদের জন্য সংরক্ষিত। এই এত একটা বড় স্কিম, প্রথমে তো এতগুলো চাকরি তৈরি করা, তার সঙ্গে সঙ্গে যে ওয়েলফেয়ার, এটা আমাদের বলতেই হবে যে ওয়েলফেয়ার স্কিমে যে লক্ষ্মীর ভাণ্ডার আগে ছিল, সেটা এখন অন্নপূর্ণা স্কিম হয়েছে, সেটাতে 1500 থেকে আরো বাড়িয়ে 3,000 হয়েছে। এবং তারপর বেকার ভাতাও একটা অ্যানাউন্স করা হয়েছিল আগের সরকারে, সেটাকেও বাড়িয়ে প্রায় 3,000 করা হয়েছে। এই এত টাকা, তাহলে এটা তো ঋণের ভার তো আরো বাড়বে মনে হচ্ছে। তো এইসব জিনিসগুলো সম্বন্ধে আমাদের একটু সংশয় থাকে। তবে যেসব অ্যানাউন্সমেন্টগুলো হয়েছে, যেরকম আরেকটা জিনিস যে এমপি এমএলএ যে ফান্ড, সেটা একটা 70 লক্ষ 80 লক্ষর মতো ছিল, সেটাকেও 1 কোটি টাকা করে দেওয়া হয়েছে, সেটাও একটা বড় দিক। তারপর যেটা আমরা সবসময় ভাবি যে আমাদের শিক্ষার জগৎ, শিক্ষার জায়গাটা এমন ঘেটে আছে, সেটাকে ঠিক করা, তা সত্ত্বেও আমরা দেখছি যে আমাদের 4টে মেডিকেল কলেজের কথা বলা হয়েছে। 4টে মেডিকেল কলেজ নতুন, এবং তার সঙ্গে সঙ্গে নতুন যে এক্সিস্টিং যে মেডিকেল কলেজগুলো আছে তার জন্য প্রায় 650 এমবিবিএস সিট বাড়ানো, তারপর 450 পোস্ট গ্রাজুয়েট সিট বাড়ানো। এ তো একটা বিরাট খরচা। এবং তার সঙ্গে সঙ্গে যে রুগীরা থাকবে, রুগীর পথ্য, সেই রুগীর পথ্যর তার অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর যারা আর কি ওই যে যারা ওই গ্রামে গ্রামে গিয়ে ঘুরে বেড়ায়, যে আমাদের যে কর্মীরা,
মহিলা কর্মীরা অঙ্গনওয়াড়ি তাদের কর্মীর কথা টাকা বলছেন? বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের আশা, হ্যাঁ, মানে আশা বা যাকে বলে- অঙ্গনওয়াড়ি হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মী তাদের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। মানে শুধু যে আমাদের মানে ডিএ গভর্নমেন্ট এমপ্লয় না, অঙ্গনওয়াড়িদের জন্য, তারপর মেয়েদের জন্য আবার বাসে করে যে ফ্রি বাসে করে যাওয়ার জন্য একটা পিঙ্ক কার্ড তৈরি হবে, তার জন্য মানে মুর্শিদবাবু আপনি বলছেন যে যেভাবে কল্পতরু হয়েছে সরকার, অর্থের যোগান কোথা থেকে আসবে, বা এই যে ঋণের বোঝা যেটা এতদিন তৃণমূল জমানায় চেপেছিল আরো বাড়বে না, তো এটা আপনার সংশয়ের জায়গা। বেশ, সর্বজিৎ রায় বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগদান করেছেন। আমি সর্বজিৎ বাবুর কাছ থেকে তাহলে এই উত্তরগুলো একটু নেওয়ার চেষ্টা করবো, যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে সেই বলেছেন, এই নিয়ে অনেক চর্চা হয়ে গেছে। আমার একটা খুব বিষয় জানার ইচ্ছা হয় যে পশ্চিমবঙ্গে আজকে বিজেপি এই মুহূর্তে হয়তো 1 মাস মতন ক্ষমতায় এসেছে। এই বাজেট দেখে বাকি বিরোধী পক্ষ কি বলল, তাদের বক্তব্য কি, আমার জানার একটু মানে ইচ্ছেও প্রকাশ করলাম আমি চ্যানেলের কাছে, যে আমাদের এখনও পর্যন্ত কোনো পরিষ্কারভাবে বাকি বিরোধীদের বক্তব্য শোনা হয়নি, জানা হয়নি এবং সম্ভব হয়নি। কোন বিরোধীর কাছ থেকে বক্তব্য শুনতে চাইছেন বলুন? দেখুন, তৃণমূলের তো এখন বোঝা যাচ্ছে না। আমি তো আশা করব, আমাদের মূল বিরোধী তো পশ্চিমবঙ্গে এখন তৃণমূল এবং তৃণমূল কংগ্রেস। কোন তৃণমূলের দায়িত্ব তো আমার নয়, আমি একটাই তৃণমূল বুঝি, যা কে কিভাবে ডাকে, উপাসনা হাসছে, কে কিভাবে ডাকে আমি জানি না। তোমার কাছে সেই তৃণমূল একটাই তৃণমূল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য কি? এছাড়াও আরো রাজনৈতিক দল আছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড, সেটা ওনারা বলুক, আমরা তো আমাদের বাজেট পেশ করে দিয়েছি। আমরা যে এটা নিয়ে কোনো মন্তব্যই করছে না। যদি আপনি ঋত তৃণমূলকে যদি প্রকৃত তৃণমূল ধরেন, দেখুন, এটা মিডিয়ার প্রচার যে ঋতব্রত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল একটা পার্টি, আমি মনে করি সেখানে নেতৃত্বের ক্ষমতা এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, কিন্তু তৃণমূল পার্টি আছে যে, এবং সেই পার্টি পশ্চিমবঙ্গে থাকবে তৃণমূল হিসাবে, যাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা থাকবে। বেশ, বাজেটের এই মানে সার্বিকভাবে যেটা বুরশিববাবু যেটা জানার চেষ্টা করছিলেন বা বলার চেষ্টা করছিলেন, যে দায়টা, ঋণের দায়টা যেটা রয়েছে মাথায় পশ্চিমবঙ্গবাসীর, সেই জায়গা থেকে আজকে যেভাবে কল্পতরু হলো সরকার, তাতে কি এই ঋণের বোঝা আরও বাড়বে, এই সংশয় বুরশিববাবু প্রকাশ করছেন। দেখুন, বাজেটে তো আমরা পরিষ্কারভাবে রাজস্ব আদায়ের কথা তো বলেছি, এবং বুরশিববাবু যদি ওনার বাজেট বিশ্লেষণ করার সময় উনি শেষ পাতায় বাজেট যে বই আছে ওনার কাছে, মানে বুলেটিন আছে, উনি যদি দেখেন তাহলে তো আমরা পরিষ্কার করে লিখে দিয়েছি আমরা কিভাবে রাজস্ব আদায় করব, মূলধনী খাতে আদায় কত, এবং সরকার অধীনস্থ সংস্থা থেকে আমাদের আদায় কত, একদম পরিষ্কার ওখানে দিশা দেখানো আছে। এ তো ট্রেডমিলে বসে বাজেট নয়, এ তো পরিকল্পিতভাবে বাজেট এবং পশ্চিমবঙ্গকে দিশা দেখানোর বাজেট। আজকে তো এই বাজেট তৈরি করলাম আমরা ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে তার সেই সোনার আসন, সোনার বাংলাতে পৌঁছানোর জন্য আমরা তৈরি করেছি। এই বাজেট কোনো মানে বাচ্চা ছেলেদের খেলার মতন বাজেট নয়, এবং আপনারা সেটা দেখে বুঝতে দেখি কংগ্রেস কি ভাবছে এই বাজেট নিয়ে। বিষয় হচ্ছে যে কিছুদিন আগেও আমরা লাগাতার তো খবর করছিলাম চন্দনদা, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রচুর এরকম রয়েছে যে পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছে, পুরুষ বিধবারও কিছুদিন আগে খোঁজ পাওয়া গেল। তো তখনই এগুলো নিয়ে চর্চা করতে করতে জানতে পারছিলাম বা দেখতে পাচ্ছিলাম যে হাজার হাজার কোটি টাকা এই প্রাক্তন সরকারের প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে। এখন সেটাকে যদি অ্যারেস্ট করা সম্ভব হয়ে থাকে, তাহলে এই টাকাটা কোনোভাবে কি এবারে কাজে লাগতে পারে, বা আগামী দিনের জন্য যা আমি জানি না, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলছি, হয়তো আরও অন্যান্য প্রকল্পে আরও দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, তো সেই টাকাটা তো বাঁচছে। দেবরতী, আমি শুরুতে একটা কথা বলে নিই এখানে। আমি সর্বজিৎ বাবুকে বলবো, আইডেন্টিফাই করবার চেষ্টা করবেন না, কারণ অপোজিশন ক্যাম্পে এক্স্যাক্টলি কারা আছে সেটা বুঝতে গেলে আপনাকে একটু স্টাডি করতে হবে, আপনাদের নিজেদের স্টাডি করতে হবে। দিস ইজ ওয়ান পয়েন্ট। বাট সেকেন্ড ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, সেখানে লেফট এবং কংগ্রেস এবং আইএসএফ এরাও আছেন। ইনফ্যাক্ট তাদেরও কাউন্ট করুন, বিকজ তারা হয়তো সম্ভবত জেনুইন ওই বিরোধিতার জায়গায় আছে। আমি বিশেষভাবে যেটা বলি, দেবারতী, তুমি যে প্রসঙ্গটা বললি, দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ, সেখানে কোনো সন্দেহ নেই। গত 15 বছর, বিশেষত গত 10 বছরে, এবং তার পরবর্তী সময় বাজেটারি ফাংশনিং, যেখানে আমাকে প্রথমত বুঝতে হবে বাজেট ইজ হোয়াট, ফিসক্যাল প্ল্যানিং অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট।
আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফিসকাল প্ল্যানিং মানে আহুত বছরের, এখন তোমার 1 বছর, কিন্তু প্রকল্প তো 20 বছরেরও আছে। আজকে স্বপনবাবুরও কয়েকটা প্রকল্প আছে 20 বছরে তার রেজাল্ট করবে। খুব স্বাভাবিক, একটা দূরবর্তী ডিউরেশন নিয়ে যে বাজেটটা করা হয় তাকে আমরা বলি লং টার্ম ফিসকাল ইনভেস্টমেন্ট অফ দ্য প্ল্যানিং। এখন প্রশ্নটা হচ্ছে, দেখো আমরা যেটা দেখছি বাজেট ম্যানেজমেন্ট ইমিডিয়েটলি দেখতে গেলে আর্থিক বছরকে তোমাকে সামনে আনতে হবে। তো আমি ফিসকাল এই জায়গাটাতেই আনি, আমাকে বুঝতে হবে তাহলে ফিসকাল ডেফিসিট কত ছিল, যেটা শুভেন্দুবাবুকে রিয়ালাইজ করে ক্ষমতায় আসতে হয়েছে। ফিসকাল ডেফিসিটের পরিমাণটা কত ছিল, দিস ইজ ওয়ান পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রেভিনিউ ডেফিসিট কত ছিল। তার মানে একটা সরকার যখন চালায় তখন তার ফিসকাল ডেফিসিট মানে ঘাটতি, অর্থাৎ রাজস্ব ঘাটতি যেমন আছে ঠিক তেমন যে কাজগুলো ক্যাপিটাল এক্সপেন্সেস যাকে বলি বা এক্সপেন্ডিচার যাকে বলি, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে যে স্ট্যাবলিশমেন্টকে ইনভেস্ট করি সেই টাকাটা তাতে কত ডেফিসিট ছিল। এখন এই দুটোকে সামনে রাখলে বুঝতে হবে সংখ্যাটা কত, এবং শুধু কারাপশান থেকে অত সংখ্যা বেরোতে পারে কিনা, অর্থাৎ অত এক্সপেন্সেস বেরোতে পারে কিনা, রিকভারি হতে পারে কিনা। তাহলে কারাপশন কারেক্টিফাই মেথডটা কি? আমরা কিন্তু আজকের বাজেটে অনেকগুলো দিক যেগুলো উজ্জ্বল থেকে গেল, আমাকে মনে হয়েছে বারবার রিসাউন্ডিং দিকগুলো কিন্তু সেটা এডুকেশন ইনভেস্টমেন্ট। তুমি দেখো এক্সপেন্ডিচার ফর এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, এর আগের সরকার কি করেছিলেন? আগের সরকার 51,530 কোটি টাকা ইনভেস্ট করেছিলেন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, বাট দ্যাট ওয়াজ এডুকেশন, অনেকেই দেখেননি, এডুকেশন প্লাস স্পোর্টস প্লাস কালচার। 12% ছিল টোটাল স্টেট জিডিপি। এখন স্টেট জিডিপির 12% আলটিমেটলি 5% অ্যারাউন্ড যেটা এডুকেশনে ইনভেস্ট হচ্ছে। ইন্টারেস্টিংলি তুমি যেখানে দেখবে শিল্পের ক্ষেত্রে দেখো 2853 ক্রোস, এটা ইনফ্রাস্ট্রাকচারেও যেতে পারে না। মানে তোমাকে বুঝতে হবে এক্স্যাক্ট এক্সপেন্সেস কত। ক্যাপিটাল এক্সপেন্সেস আমি ঘোষণা করে দিলাম, দেখতে হবে প্রভিশন কি। আমি অর্থনীতিবিদকে সসম্মানে বলি, উনি যে কথাগুলো বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা হচ্ছে যে বাজেটটাকে আমি গিমিক বলবো না, এই বাজেটটা একটা প্রিপেয়ার্ড বাজেট। অর্থমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি বিশেষভাবে বলি যে উনি যে বাজেটটা করবেন নিশ্চয়ই তার রিসোর্সেস আছে, এটা আমি ধরে নিচ্ছি। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে উনি রিভিল করেননি রিসোর্সেসটা কি। এই যে এন্টায়ার বাজেটারি রিসোর্সেস সেটা কি রিকভার কি করে হবে? 8,55,000 কোটি টাকা ঋণ এই মুহূর্তে দাঁড়িয়ে, 8,55,000 ডিক্লেয়ার্ড, এবং সেই ঋণকে আমরা ভেবেছিলাম একটা স্ট্র্যাটেজিক রিডিউসাল প্রসেস থাকবে, অর্থাৎ একটা স্ট্র্যাটেজি নেওয়া হবে তাকে কিভাবে কমাতে, কারণ এই উধারি বাড়তে থাকবে, এর ইন্টারেস্ট বাড়তে থাকবে, মাল্টিপ্লাই করতে থাকবে। সুতরাং আমাকে দেখতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স মেথড এটা করা যায় কিনা। অ্যাট দি সেম টাইম আমি কল্পতরুর মতে বিতরণ করে যাব, আমার কাছে কোনো স্ট্র্যাটেজি ক্লিয়ার হয়নি। দিস ইজ ওয়ান পয়েন্ট। আর সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি অবশ্যই আশা করব যেগুলো ওয়েলফেয়ার স্কিমে যে ডেভেলপমেন্টের জন্য যে টাকা আসে, আমরা খুব স্বাভাবিক, দিস আর দি অপটিক্স, কিন্তু যখন অপটিক্সগুলো সামনে আসে, প্রভিশনগুলো সামনে আসে না, তখন কোয়েশ্চেনটা আরও বড় আকারে ধারণ করে। তুমি বলো ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্টটা কী আছে, ইন্ডাস্ট্রি তৈরি করব, তার সাথে রেশিও এমপ্লয়মেন্ট ব্যালেন্সটা কী হবে? আপনার আমি যখন বলছি 1 লক্ষ, এ তো সরকারি পদ, আমাকে দেখতে হবে ওয়াইডার রেঞ্জে বাংলায় কত লক্ষ বেকার, এবং কত লক্ষ বেকার রাদার কোটিতেও যেতে পারে। ইনফ্যাক্ট এই বেকার সংখ্যা এর সাথে তোমার 3টে সেক্টর জড়িয়ে আছে। এক, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, রিডাকশন। দ্বিতীয় প্রসেসটা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন যেমন হবে, এডুকেশন স্ট্যাবলিশমেন্ট। আমি তোমাকে একটি কথা একটু আগে বললাম, 5% জিডিপি এডুকেশনের জন্য বরাদ্দ, মানে আলটিমেট এডুকেশনের জন্য। এবার বলছেন ইনফ্রাস্ট্রাকচারগুলো বাড়াতে হবে, কিন্তু আসবে কোথা থেকে? একটাই রাস্তা, আমি জানি না কেন্দ্রীয় সরকার মনিটরিয়াম দেবেন কি না। কেন্দ্রীয় সরকার 1,16,000 কোটি টাকা এখনও রাজ্যেও পাও না, হয়তো সেটা দিয়ে দেবেন, কিন্তু তথাপি যে স্কেল অফ ডেফিসিয়েন্সি থাকবে, ডেফিসিটটা থাকবে, সেটা কিন্তু রিকভারের যে প্ল্যান ইকোনমিক ছাত্র হিসেবে আমরা কিন্তু সেটা পাইনি। সুতরাং পাইনি বলে আমরা সরাসরিভাবে বলছি যে এর মধ্যে সব রূপায়ণ সম্ভব হবে তো? যদি না হয় তাহলে আমরা অন্তত আর বোধহয় বোকা বলতে রাজি নেই। শেষ করি এখানে বলে, এরা বলছেন ডাবল ইঞ্জিন, আমরা কখনো ডাবল ইঞ্জিন বলতাম না, আমরা বলবো ফেডারেল সিস্টেম অফ গভর্নেন্স। হয়তো একটা দলই শাসন করছে, এই বছর 50তম বছর, 50th ইয়ার, যেখানে সোকল ডাবল ইঞ্জিন, কেন্দ্রের কংগ্রেস সরকার, রাজ্যের কংগ্রেস সরকার, বিগত 50 বছর পরে
এই বাজেটটা পেশ হলো। ৭৬ সালের পরে এই 2026-এ বাজেটটা পেশ হলো, যেখানে কেন্দ্রীয় এবং রাজ্য এক সরকার। আমরা আশা করতেই পারি, কিন্তু অবশ্যই আর বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। বেশ, উপাসনার কাছে আসবো, কিন্তু একটা ব্রেক নেব। খুব শার্প বিরতির পরে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। এই কাদা গোলা জল আপনার পথ আটকাবে কিনা কে জানে, এই ভিড়ের মধ্যে কে কখন আপনাকে জার্মসের ছোঁয়াচ দিয়ে যাবে কে জানে, আর এই ধুলো পলিউশন কখন যে হঠাৎ সামনে এসে পড়বে কে জানে। জীবনে কখন কি হয় কে জানে, সেই জন্যই আমার ভরসা শুধু ডেটল, যার 12 ঘন্টার সুরক্ষা আমার পরিবারের সবাইকে বাঁচায় রোগ ছড়ানো জার্মস থেকে আর রাখে সারাদিন সুরক্ষিত। ডেটল, বি 100% শিওর। Education is hope. Education is power. Education is resilience. JIS School of Polytechnic, nurturing the seeds of strength, curiosity, and opportunity. JISSP, pave your path to success. লোকে বলে যে হেয়ার রিমুভাল ক্রিম স্পেনলেস তো হয়, কিন্তু স্কিনকে ডা করে দেয়। ওয়েক আপ, ভিট ভিজিবলি ব্রাইটেন্স ইয়োর স্কিন। এটি হলো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, যা জেন্টলি হেয়ার রিমুভ করে স্কিনকে এক্সফোলিয়েটও করে, লিভিং ইউ স্মুথ, ময়শ্চারাইজড অ্যান্ড গ্লোয়িং। জাস্ট ভিটেড। বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন, জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। ফিরলাম বিরতির পর। উপাসনার কাছে যাব সরাসরি। উপাসনা, তোমাদের দল থেকে কি ভাবা হচ্ছে বা কিভাবে দেখা হচ্ছে বাজেটকে? দেখুন, সর্বপ্রথম বিজেপির যিনি প্রতিনিধি রয়েছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ উনি বেশ সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। যে কথাটা ওনাদের কনফার্মেশন না পেলে তোমরা বিশ্বাস করছিলে না সেটা? হ্যাঁ হ্যাঁ, ওনাদের কনফার্মেশন না পেলে তোমরা সেটা বিশ্বাস করছিলে না? না না না, ওনাদের কনফিডেন্সটা দেখে একটু মুচকি হাসি হাসলাম, সেটা শুনে একটু খুশি হলাম আর। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে সাহেব মালিক বসে আছে মাথার উপর, ওনাদের মুখ থেকে কিছু কিছু কথা আসে, বেরিয়ে যায় মুখ ফসকে, সেটা শুনলেও ভালো লাগে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে কেন্দ্র সরকারের যে কত শতাংশ ঋণ রয়েছে সেই জিনিসটা কিন্তু আমাদের সকলকে একটু জানতে হবে। 197 লাখ ক্রোর্স সংখ্যাটা কিন্তু একদমই কম নয়। তার পাশাপাশি আজকে যখন আমরা বাজেটটা দেখতে পাচ্ছি, সেখানের একটা দিক অবশ্যই ভালো, সেই জিনিসটা অস্বীকার করব না। কেন বলছি কথাটা? আমরা বরাবরই ওই ডাবল ইঞ্জিন সরকারের নেগেটিভ ভাবটা তো সরকার আসার পরবর্তী থেকে দেখে যাচ্ছি। অর্থাৎ 9টা রেপ কেস হয়ে গেল, একটার পর একটা যে নোংরা ঘটনা ঘটছে, সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন কিন্তু কোনো কাজই করছে না। কিন্তু তার মধ্যেও বাজেট যখন পেশ হলো, বাজেটের মধ্যে থেকে দেখতে পাচ্ছি যে কিছু লোকজনদের মুখে হাসিটা ফুটেছে। এবার যে কথাটা চন্দনদা উল্লেখ করলেন যে এই হাসিটা কতদিন ধরে কনসিস্টেন্ট থাকবে, সেটা কিন্তু আসল দেখার ব্যাপার। কারণ ওই ক্যামোফ্লেজ একটা সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া জিনিস এবং বাস্তব যে জিনিসটা ডেলিভার করা হচ্ছে, সেটার মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ যে জিনিসটা পাচ্ছে সেখান থেকে কিন্তু তারা বঞ্চিত থাকবে। আবার এই দৃশ্য আমরা কেউই দেখতে চাই না, তাই সেটার অপেক্ষায় আমরা সকলেই আছি। তার পরবর্তীতে না হয় বক্তব্য এক্সটেন্ড করা যাবে। না না, আমি সেটা তো বুঝলাম উপাসনা, তুমি যা বললে, কিন্তু কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কথাগুলো যদি আমি এখানে ধরি, আমি কিছুক্ষণ আগে শিল্প নিয়ে বলছিলাম যে যেটা মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে এটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে বা এই ন্যারেটিভটা আমাদের তৈরি করতে হবে সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়ার পরে, যেটা তৃণমূল সরকারের কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, যে পশ্চিমবঙ্গে শিল্প করার মতো পরিস্থিতি নয়। এখানে শিল্পপতিরা বছর বছর আসতেন, বিজনেস সামিট করতেন, কিন্তু তারপরে লগ্নির বলে যাওয়ার পরে, লগ্নির কথা বলার পরেও কোনো শিল্প হতে আমরা দেখিনি, ওই চপ ঘুগনি ইত্যাদি ছাড়া। তা আজকের এই বক্তব্যের পরে তোমার তো এখানে, মানে আমি বলছি যে তুমি নতুন প্রজন্মের একজন, আমি যদি রাজনীতিবিদ বাদও দিই, তুমি এমন একজন নাগরিক যে যাদের আগামী দিনে কর্মসংস্থানটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়া উচিত বা ভাবা উচিত অন্তত এটা নিয়ে। তোমাদের এটা নিয়ে কোনো বক্তব্য নেই যে ভালো করছে সরকার বা খারাপ করছে সরকার, কিছু তো বলবে?
এইটা নিয়ে বক্তব্য আছে, এটা নিয়ে ভাবি বলি তৃণমূল কংগ্রেসটা করছি, না হলে হয়তো অন্য কোনো দল করতে পারতাম। এবং এই কথাটা এই জন্যই বলছি, এই সবচেয়ে বেশি শিল্পের কথা আপনি বলছেন না, এই সবচেয়ে বেশি শিল্প কিন্তু আমাদের বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে তার পরবর্তীতে অন্য জায়গায় গেছে সিপিএম আমলে। সেই জিনিসটা সিপিএম এর যিনি প্রতিনিধি আছেন, আমি আশা করছি উনি একটু জানবেন এবং উনি চেষ্টা করবেন। এখানে আচ্ছা, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে যে যারা জানে তারা সকলেই জানে যে সবচেয়ে বেশি শিল্প যদি আমাদের বাংলা থেকে বিমুখ হয়ে থাকে তাহলে কিন্তু সিপিএম দশকে, সিপিএম আমলেই। তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের যখন আমল, আমরা এই দৃশ্য দেখতে পেরেছি, যদিও বিভিন্ন ন্যারেটিভ বিরোধী দ্বারা এই জিনিসটা পেশ করা হয়েছিল যে শিল্প নেই, এই নেই, ওই নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এত সংখ্যক মানুষজন যারা ওই সেক্টর 5 থেকে সন্ধ্যে 5টার পরবর্তীতে বাড়ি ফেরেন, তারা কিন্তু সকলেই জানেন যে কাজ আদৌ বাংলাতে আছে কি নেই। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রেই যারা বলছে যে কর্মসংস্থান ছিল না, যে সরকার নিজের কর্মচারীদের কথাই ভাবেনি, তুমি কি বলছো উপাসনা? কর্মচারীদের কথা ডিএ নিয়ে কতদিন ধরে সুবীরবাবুরা রাস্তায় বসে আছেন? কতদিন ধরে? না, ডিএ নিয়ে তো আমি তো বলছি যে জিনিসটা বাজেট মাধ্যম পেশ করা হয়েছে, সেই জিনিসটা আপাতত মুচকি হাসি অনেকের মুখেই ফুটিয়েছে, কিন্তু এই জিনিসটা কতদিন কনস্ট্যান্ট থাকবে সেই জিনিসটা তো দেখার ব্যাপার রয়েছে। We should not be too quick. আমি আসবো উপাসনা। সুবীরবাবু, প্রথম কথা, এটা কোনো ডিএ কোনো সাময়িক গিমিক নয়। ডিএ একবার পাওয়া শুরু হলে সেটা কন্টিনিউ পায়, তাই আজকে হয়ে কালকে বন্ধ হয়ে যাবে এই সেই যুবসাথীর ব্যাপার নয় যে দুবার ধরে ঘোষণা হয় বছর, এরকম বিষয় না। যেটা উনি শিল্পের কথা বললেন, 15 বছরে দেখেছি মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অমুক শৌচালয় উদ্বোধন হলো, কিন্তু 15 বছর ধরে কোনো শিল্পের কোনো কারখানার ফিতে কেটেছে বলে আমরা অন্তত দেখিনি। যদি শিল্প হতো তাহলে রাজ্যের আয় বাড়তো, কর্মসংস্থান হতো। বিজেপির বিভিন্ন নেতাদেরকে দাড়িগোপ কামাতেও দেখেছি এই ইলেকশনের প্রসেস। বিজেপি কি বলবে বিজেপির কথা? আমরা সংগ্রামী যৌথ মঞ্চের জায়গা থেকে বলছি, আমরা তো জায়গাগুলো দেখি কোনো ল্যান্ডের জমি কোনো শিল্পকে দেওয়া হয়েছে আমরা ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে দেখিনি, পঞ্চায়েত পুরসভা থেকে দেখিনি কাউকে অনুমোদন করা হয়েছে আর কি। যদি হতো সরকারের তারা আয় বাড়তো। শুধু তো ওই মদের টাকার ইনকাম, যেটা বর্তমান অর্থমন্ত্রী বললেন, আমার বলতেও খারাপ লাগছে যে মূল ইনকামই হচ্ছে এই সুরা থেকে ইনকাম আর কি। এটা তো মানে এই ব্যবস্থাটাই 15 বছর ধরে বিগত সরকার করে গেছে। কোটি টাকার দুর্নীতি, হ্যাঁ, তাতেও দুর্নীতি আর কি। আমি বুড়োশিববাবু আপনার কাছে আরেকবার একটু আসবো। কর্মসংস্থানের জায়গাটা সেটা কিভাবে দেখছেন আপনি? আচ্ছা শুনুন, যেটা ব্যাপার, এটা একটা ক্রিটিক্যাল অবস্থায় এসছে এই পশ্চিমবঙ্গের রাজ্যে। প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা যতই পজিটিভ হই, এই বাজেটে কিন্তু বড় শিল্প যেটা কর্মসংস্থান তৈরি করতে পারে তার কোনো আশ্বাস নেই। বলা হয়েছে যে একটা শিল্প করার মতো একটা কন্ডিউসিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, মানে শিল্প যাতে হয় সেই রকমভাবে একটা ব্যবস্থা করতে হবে। যেরকম আমি বলবো যে এটা একটা পজিটিভ স্টেপ, যদিও এখনো অ্যানাউন্সড হয়নি। তারা বলছে যে আমরা একটা আইন করে এই কাটমানির ব্যাপারটা বন্ধ করব। এটা ভীষণ ভীষণ প্রয়োজন। এটা যদি করতে পারা যায় ডাউন দ্য লাইন, যে কাটমানি যেটা করতে যাই, কোনো শিল্প করতে গেলে সেখানে টাকা দিতে হবে, কোনো কিছু কাজ করতে গেলে সেখানে টাকা দিতে হবে, লোকাল টাকা দিতে হবে, এটা আইন করে বন্ধ করবে। এটা একটা বড় প্রমিস, সেটা রাখতে হবে। সেটা এই কন্ডিউসিভ টু এনভায়রনমেন্ট অফ ইন্ডাস্ট্রি, সেইটা কিন্তু এটা কিন্তু প্রথম ধাপ। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু বড় ইন্ডাস্ট্রির কথা পাইনি। কিন্তু 2-3টে জিনিস এর মধ্যে কতগুলো ইন্ডিকেশন আছে, লং টার্ম ভাবা যায় যে এই যে ইনসেন্টিভ, যে কেউ যদি ইন্ডাস্ট্রি করতে যায় তাদের ছোট ছোট ইন্ডাস্ট্রির জন্য 5,000 কোটি টাকা একটা ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ দেওয়ার কথা কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। এটা কিন্তু আগে ছিল, তৃণমূলের সময় কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এটা আবার করা হয়েছে। এবং আরেকটা জিনিস করা হয়েছে যে কেউ যদি 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করে তাহলে লোকাল কোনো পারমিশন পেতে হবে না। এটাও একটা কিন্তু বড় জিনিস, যেটা থেকে বলা যায় যে লোকাল ইন্টারফেয়ারেন্স, গুন্ডা বদমাইশ এটা যেটা করে এসছে সেই রকম ভাবে কিছু করতে হবে না, কোনো পারমিশনই দরকার নেই। 100 কোটি টাকা যদি ইনভেস্ট করতে পারে কোনো বড় ইনভেস্টমেন্ট, এটা একটা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। কিন্তু কে আসবে কি আসবে সে সম্বন্ধে আমরা কিন্তু কোনো, আর এই বড় ইন্ডাস্ট্রি যদি না আসে তাহলে কিন্তু ওই জোর করে 1 লক্ষ আমি মানে দেব, কি বলে চাকরি দেব, সেটা সাস্টেন করা কিন্তু মুশকিল হবে। বড় ইন্ডাস্ট্রিকে আনতেই হবে, সেটা যত তাড়াতাড়ি তারা অ্যানাউন্স করতে পারে ততই মঙ্গল আমাদের রাজ্যের পক্ষে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে,
আমাদের রাজ্যে এত বেকার, আর একটা জিনিস আমাদের সোশ্যাল দিক থেকে, সামাজিক দিক থেকে আমরা ভাবি না, যেই মুহূর্তে আমরা এই কাটমানির ব্যবস্থাটা বন্ধ করে দেব, কয়েক লক্ষ ছেলে মেয়ে কিন্তু, যদি সত্যি সত্যি ওটা ইন্ট্রোডিউস করা যায়, কয়েক লক্ষ ছেলে মেয়ে কিন্তু রাদার মানে একটু মানে নেগেটিভলি বলা যায়, তারা কিন্তু আবার কর্মহীন হয়ে পড়বে। ওইটাই একটা ইনকাম ছিল, তাহলে সেইটাও একটা কিন্তু আমাদের কর্মহীন মানে যারা আনএমপ্লয়েড ইউথ, তার সংখ্যাটা আরো বাড়িয়ে দেবে। তাহলে সেই এমনিতেই একটা বিশাল চাপ, তার উপর এই কাটমানি পাচ্ছে না, তা সেই যে পুরো মানে গ্যাংটা বলা যায়, সেটাও কিন্তু আমাদের কর্মহীনতার সঙ্গে অ্যাড হবে। তো এইগুলো কি করে ট্যাকল করবে, তার জন্য কিন্তু একমাত্র উপায় হচ্ছে গিয়ে বড় ইন্ডাস্ট্রি আনতে পারা। সেটা সম্বন্ধে কিন্তু এখনো আমরা কোনো ডিরেক্ট মানে পজিটিভ কোনো ইন্ডিকেশন পাইনি। বেশ, আমি সর্বজিৎ বাবুর কাছে এখানে একটু আসবো, খুব সংক্ষেপে একটা বিরতিতে যেতে হবে। বড় শিল্প বা ভারী শিল্প দরকার, এটা এর আগে তৃণমূল জমানাতেও একাধিকবার এটা নিয়ে আলোচনা হয়েছে। এই মুহূর্তে রাজ্য সরকারের যে বাজেট আমরা দেখলাম, সেই বাজেটে বুরশিবাবু কথা বলছেন যে ভারী শিল্প হওয়ার মতো মানে একে তো পরিস্থিতি এই মুহূর্তে তৈরি করাটাই নতুন সরকারের কাছে চ্যালেঞ্জ, এই বার্তাটা শিল্পপতিদেরকে দেওয়াটাই চ্যালেঞ্জ যে না, আগে যা হয়ে গেছে, এখন আমরা একদম নতুন করে ভাবছি বা নতুন করে এগোচ্ছি, এবং সেটাকে বিশ্বাস করে শিল্পপতিরা এখানে বিনিয়োগ করবেন। এটা কতটা চ্যালেঞ্জিং আপনাদের কাছে? প্রথম যে বক্তব্যটা আমার আছে, সেখানে পশ্চিমবঙ্গে একটা শিল্প বামফ্রন্ট আমলে তৈরি হয়েছিল, আপনারা জানেন, হলদিয়া বলে একটা জায়গায়। তার যে ম্যানেজমেন্ট আছে, আজকে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, বামফ্রন্টের 34 বছর চলে গেছে, তৃণমূলের 15 বছর চলে গেছে। এই সরকারের কাছে তাদের এখন সমস্ত কেস করে তাদের কত হাজার কোটি টাকা তাদের প্রাপ্য আছে। তারা এই পশ্চিমবঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গের ধারে পাশে কোনো শহরে গিয়ে, কোনো রাজ্যে গিয়ে তারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, পশ্চিমবঙ্গে চাইছেন না কেন? তাদের কাছে কি আমরা কখনো প্রশ্ন করেছি বা গেছি, বা আমাদের পূর্ববর্তী আগের যে সরকার ছিল তারা সেই ব্যবস্থা করেনি? আর 2 নম্বর কথা হচ্ছে, আর একটা মিথ্যা আমি বলি, যে কিছুদিন আগে আপনারা সবাই শুনেছিলেন তাজপুরে একটা বিরাট নাকি বন্দর হচ্ছে, ডিপ সি প্রজেক্ট, তার জন্য প্রচুর খরচা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এসব নিয়ে আমার বক্তব্য কিছু নেই। আমার একটাই বক্তব্য হচ্ছে, তাজপুরে তাহলে প্রজেক্টটা কোনোদিনও ছিল না, এটা একটা গিমিক ছিল। কারণ আপনারা যে কেউ আরটিআই করে দেখুন যে তাজপুরের জন্য কোনো ডিপিআর তৈরি হয়েছিল কিনা। এই মুহূর্তে আমরা, এটা তো আপনি পুরনো জমানার কথা বলছেন। আমি এই সময় দাঁড়িয়ে আপনারা বলতে দিই, এই মুহূর্তে আমাদের কাছে যেটা শিল্প করার জন্য প্রথম যেটা উনিও বললেন, আপনারাও জানেন, একটা আপনার পরিবেশ তৈরি করতে হবে। আপনি যদি পরিবেশই না তৈরি করতে পারলেন, শিল্প করে চিৎকার করে ওইসব চপ শিল্প, এই শিল্প করে তো লাভ নেই। আমরা যে দুটো নিয়ে চিন্তাভাবনা করেছি, প্রথম হচ্ছে একটা ডিপ সি প্রজেক্ট, এবং আমরা সেটা ভায়াবল হবে বলেই আমরা এখনও পর্যন্ত সেইভাবেই চিন্তাভাবনা করেছি। আপনারা কিছুদিনের মধ্যে তার ডিপিআর ফিপিআর পেয়ে যাবেন, যেটা আপনারা এখন মুম্বাইতে দেখতে পাবেন যে ওরা ভাদামান পোর্ট করছে। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় একটা পোর্ট আসছে, যেটা জেএনপিটি থেকে বড়। কেন আসছে না, নিশ্চয়ই সেখানে শিল্পের গ্রোথ বেড়েছে। তো আমাদের এখানেও আমরা আশা করব এই কিছুদিনের মধ্যে এখানেও শিল্পের সেই পরিবেশ হবে। তার জন্যে বিভিন্ন লজিস্টিক হাব এবং লজিস্টিক কোম্পানিরা কথা বলছে। আপনারা দেখুন, এই বাজেট অলরেডি একটা 2টো লজিস্টিক হাবের কথাও বলা হয়েছে, একটা ডানকুনিকে বলা হয়েছে আর একটা শালিমারা বলা হয়েছে। এবং যদি আমরা এত চিন্তা ভাবনা না করতাম, তাহলে আজকে আমরা পোর্ট থেকে গাড়ি বাড়ানোর জন্য রো প্রজেক্টের কথাও ভাবতাম না। শিল্প নিয়ে আমরা আশাবাদী নয়, আমরা শিল্প নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করে এগিয়ে এসেছি। শুধু আমাদের পরিবেশ আমাদের তৈরি করতে দিন। 1 মাসে কোনো পরিবেশ হয় না। কেউ যদি মনে করে আমরা 1 মাসে সব কিছু করে ফেলবো, এটা তাদের ভুল চিন্তাভাবনা। কিন্তু আমরা এই বাজেটে আমরা যেভাবে দিশা তৈরি করেছি, বাকি আপনারা দেখতে থাকুন যে এখানে কোনো ভাইব্রেন্ট বেঙ্গল বলে কিছু কোটি টাকা খরচা করে কারুর কোম্পানিতে সেই টাকা সাইফনিং হয়ে যায় কিনা, আর অরিজিনাল শিল্প আসে কিনা, সেটা আপনারাই বিচার করুন। পশ্চিমবঙ্গের মানুষ বিচার করুক। এটা তো বাজেট তৈরি করেছে পশ্চিমবঙ্গের মানুষের কথা ভেবে, কোনো ট্রেড মিলে বসে বাজেট তৈরি হয়নি। এই বাজেটের সাথে ট্রেড মিলের বাজেটের পার্থক্য আপনারা প্রতি মুহূর্তে অ্যানালিসিস করে দেখুন। একদিনও তো আমরা সব কিছু করে দিতে পারবো না, বাট বাজেট আমরা যেভাবে করেছি, আমরা
শিওর আগামী বছর এই সময় এর আগেই আপনাদের সাথে দেখা হবে, আর কয়েক মাস পরে আমরা এই বাজেটের কিছু 100% প্রতিফলনও দেখিয়ে দিয়ে যাব। বেশ, একটা ব্রেক নেব খুব শার্প। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে মাননীয় রাজ্যের অর্থমন্ত্রীর, এবং তারপরে আমরা এই বাজেটটা দেখলাম। তো এই বাজেটটা স্বাভাবিকভাবেই আমরা এক্সপেক্ট করব যে ভালোই হবে, ভালো হওয়ার কথা। তাহলে আপনারা তো সমালোচনা করছেন না, আমি একবারও এবং সমালোচনা সময় খুব করিনি। কম। আমি একবারও 45 সমালোচনা দিন। করিনি। আমি শুধু যেটা করেছি সেটা হচ্ছে যে একটা রিয়ালিটি পারসেপশন, অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে যেটা হতে পারে, ইকোনমিক থিওরাম যেটা করতে পারে, আমি আলোচনা করবার চেষ্টা করেছি সেখানে, অর্থাৎ দ্য রুল অফ প্রবাবিলিটি। সেই রুল অফ প্রবাবিলিটিটা আছে কিনা। দেখো, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, তুমি যদি প্রভিশনাল মেথড আমাকে না দেখাও আর প্রতিটা ক্ষেত্রে আর্থিক বরাদ্দকে তুমি সামনে রাখো, আমাকে এই প্রশ্ন সামনে আসবে। আমরা কি আলোচনা করি চন্দনদা, যেটা ভোটমুখী বাজেট হলো কিনা, মানে সেটা যদিও ভোটের একদম মুখে মুখে হলেই এই আলোচনাটা বেশি আসে, কিন্তু এটা কি জনমুখী বাজেট তো বলা যায়? দেখো, একটা কথা বলি, আমাদের দেশের বাজেটের ক্যারেক্টারটাই কিন্তু জনমুখী। আমাদের দেশে বাজেটের ক্যারেক্টার আমরা ভোটমুখী বলি, দ্যাট ইজ হোয়াট আমরা এক্সপ্লানেশন করি বা আমরা আমাদের ন্যারেটিভ তৈরি করি ভোটমুখী বাজেট। সেটা স্বাভাবিক, সব পার্টি করে, সব দলই করে, মোরলেস তার নিজের ভূমিকা রাখবার জন্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের ইকোনমিটাই ওয়েলফেয়ার ইকোনমি। আমার বাজেটটা উল্টো দিকে হবে কীভাবে? সুতরাং আমার বাজেটের এই ধরনের গ্লোবালাইজড ইকোনমিতে দাঁড়িয়ে আমার যেমন ক্যাপিটাল ইন্টেন্সিটির একটা প্রশ্ন আছে, অর্থাৎ যেখানে স্বাভাবিক অর্থে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, ক্যাপিটালিস্টদের ভূমিকা, বড় শিল্পের কথা যেটা আমরা সবাই আলোচনা করছি, যেখানে হিউজ এমপ্লয়মেন্ট দেবে, হিউজ রেভিনিউ আসবে এবং তার সাথে ট্যাক্সেস আসবে, এটা যেমন একটা দিক, ঠিক উল্টো দিকে আর একটা দিক তোমাকে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম। একটা কথা অর্থমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবে বলেছেন, যে কটা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আছে, অর্থাৎ তৃণমূলের সরকারের সময় বা তার আগে থেকেও ছিল, কোনোটাই বন্ধ হবে না। ইনফ্যাক্ট সেটাই তো তোমার একটা এক্সাম্পলেই বুঝতে পারবে, লক্ষ্মীর ভাণ্ডার কনভার্টেড টু অন্নপূর্ণা, কিন্তু সেটা দ্বিগুণ হলেও স্কিমটা তো সেটাই, আলটিমেট স্কিমটা সেটা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ার তো থাকবেই, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমি এই ওয়েলফেয়ারটা করতে পারবো তখনই যখন আমার ভাড়ার পূর্ণ হবে, অর্থাৎ আমার ওয়ে অফ সোর্সেস, আমার এক্সচেকার বাড়বে, যেটাকে পাবলিক অথরিটিতে বলা হয় এক্সচেকার। গভর্নমেন্ট তার নিজের ক্ষমতার, আর্থিক ক্ষমতা, অর্থাৎ সেই আর্থিক ক্ষমতার ক্ষেত্রে দেখতে হবে ইনলেটটা কী হচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাকে বলি, এমএসএমইতে আমরা খুব ভালো করি। এখন এমএসএমইতে প্রথম এমটাতে যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে সেটা তো অক্সিলারি শিল্প, মানে মূল শিল্প তো নয়। তো এমএসএমইর একদম নিচের দিকে চলে এসো স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে মানুষের জীবনযাত্রার উন্নতির ক্ষেত্রে কী করতে পারি, এটা একটা বড় ফ্যাক্টর। সুতরাং এমএসএমইকেই শুধু সামনে রাখলাম, দ্যাটস নট দি সলিউশন। সলিউশন হচ্ছে সবসময় ভাইব্র্যান্ট ইন্ডাস্ট্রি, মানে বিগ ইন্ডাস্ট্রি, বিগ ইনভলভমেন্ট, এবং তার সাথে সার্ভিস সেক্টর। আজকে ফলতার যে কথাটা বলছে, ফলতা মডেল কংগ্রেসের সময় এসিজেড করে দেওয়া হয়েছিল, তুমি জানো, স্পেশাল ইকোনমিক জোন, দ্যাট ফলতা অনেকেই ব্যবহার করতে পারেনি। আমি বলছি সেই মডেলটাই তো ফিরে আসছে। সেকেন্ড থিং তোমাকে বলি, হলদিয়া প্রসঙ্গ উঠেছে। হলদিয়া কোস্টালে কখনো যখন সমুদ্র বন্দর হয়, রাজ্য সহযোগিতা করতে পারে, মূল অথরিটি কেন্দ্রীয় সরকারের থাকে, এটা স্বাভাবিক। শুনুন, হলদিয়ার ক্ষেত্রেও তাই ছিল পেট্রোকেমে। আর হলদিয়া পেট্রোকেমের ট্রায়াঙ্গুলার ফ্যাক্টর ছিল, এক কেন্দ্রের ইনভেস্টমেন্ট, রাজ্যের ইনভেস্টমেন্ট এবং পূর্ণেন্দু চ্যাটার্জি গ্রুপ, তোমার মনে থাকতে পারবে, পিসিজি, সেই গ্রুপের মূল চালনার শক্তি ছিল সেটা। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের হলদিয়া প্রজেক্ট বা দুর্গাপুর বা কংগ্রেসের সময় যেসব প্রজেক্টগুলো ছিল, তাকে যদি এক্সপ্যানশন করা যেত সময়ের সাথে সাথে, তাহলে এটা সম্ভব ছিল। আমাদের সবথেকে বড় ঐতিহাসিক ভুল, যেটা আমরা বারবার ফোকাস করি, স্বীকার করি, যে দলই করে থাকুক, টাটা চলে যাওয়া, নেগেটিভ ইম্প্যাক্ট, সেটাকে যদি আমরা ফিরিয়ে আনি, যেটা বারবার বলা হচ্ছে, প্রত্যেকটা দল কোঅপারেট করবে। দের ইজ নো কোয়েশ্চেন, কোনো দলের বিরুদ্ধে যাবে না। শুধু টাটা কেন, যারা বড় শিল্পপতি, যারা রাজ্যে ইনভেস্ট করবে, আমার রাজ্যের প্রথম শর্ত হচ্ছে আমার ইনলেটটা পারমিট করছে কিনা। যদি না হয়, ওই পেন্টিং ইন দি এয়ার, এটা হলে কিন্তু মুশকিল। তুমি বাতাসে ছবি আঁকছো, অবয়ব আঁকছো, কেউ দেখতে পাচ্ছে না, ইট ক্যান নেভার বি ইকুয়াল। একদম তাই। আমি উপাসনার কাছে আসি। উপাসনা, এই যখন বাজেট পেশ হচ্ছে এবং যখন এই যে কত হাজার লক্ষ কোটি টাকার দেনা আমাদের মাথার উপরে আছে, এইগুলো নিয়ে যখন আলোচনা হচ্ছে বা যখন মাননীয় অর্থমন্ত্রী বলছেন, সেই সময় কিছু সোশ্যাল মিডিয়ায় লেখা দেখতে পাচ্ছি যে খেয়ে লুটে পুটে না নিত তৃণমূল, তাহলে আজকে বিজেপি সরকারকে এত ভাবতে হতো না।
বা হয়তো অনেক ফ্রিলি কাজ করতে পারতো, এই ধরনের কিছু মন্তব্য দেখা যাচ্ছে বা এই ধরনের কিছু মন্তব্য ফেসবুক বা ধরো অন্যান্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। এটা কোনো বক্তব্য আছে তোমাদের? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে বক্তব্যের কথা আপনি বললেন, যেটা আপনি ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত দেখেছেন, আমার মনে হয় সেটা হয়তো কোনোভাবে ডাইরেক্টলি ওই মালব্য জানি না ঠিক কি না, তো গোটা ব্যাপারটা হয়তো ওখান থেকেই আসছে, বুঝলেন তো। এবং এই কথাটা বলার একটা বিশেষ কারণ হচ্ছে, এখানে আমরা বরাবরই এই দৃশ্য দেখেছি যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেই জিনিসটা সোর্স করে সেই জিনিসটাই কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুক এবং বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তার মধ্যেও আমি বারবার বলছি যে যেই বাজেটটা পেশ করা হয়েছে সেটা যদি বাস্তবে জনমুখী হয় তাহলে তো সেটার বিরোধিতা করার কোনো জায়গা নেই, তাহলে কেউ বিরোধিতা করবে না। কিন্তু যেই ঋণের কথা বলা হয়েছে, আজকে আমাদের ভারতবর্ষ কত শতাংশ ঋণ নিয়ে বসে আছে সেই জিনিসটাও আমাদেরকে দেখতে হবে। কেন্দ্রীয় সরকারে যারা বসে রয়েছে, আমি বারবার সেই কথাটা উল্লেখ করছি যে সেই ঋণ সংখ্যাটা কিন্তু একদমই কম নয়। আজকে যখন বিভিন্ন প্রকল্পের কথা বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন প্রকল্পগুলো বেশ সুন্দরভাবেই চালনা করে এসেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রকল্পের নামগুলোর বদলি করা হচ্ছে ঠিকই, কিন্তু সেই প্রকল্পগুলো কতটা জনগণদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে আসছে। মানুষজনদের চোখের জল দেখতে পাচ্ছি নতুন সরকার আসার পরবর্তীতে। যদি দুটো মানুষের মুখে হাসি ফোটে তাহলে তো খুশি হবে সকলেই, সেটা তৃণমূল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক বা যে কোনো প্রতিনিধি। আমি সুবীর বাবু একদম 10 সেকেন্ড আপনার কাছে একটা উত্তর চাইবো, যে কর্মসংস্থানের সুযোগ সেইটা তৈরি হওয়াটা খুব দরকার। কিভাবে তৈরি হতে পারে বলে আপনি মনে করেন, খুব সংক্ষেপে? যেটা বিষয় হচ্ছে যে যতক্ষণ না শিল্পবান্ধব পরিবেশ তৈরি হবে, যতক্ষণ না এখানে কাটমানি রাজ্য তো বন্ধ হবে, ততক্ষণ বিভিন্ন জায়গায় সোর্স অফ ইনকাম যখন বাড়বে, যেমন অলরেডি বীরভূমে আমরা দেখছিলাম ল্যান্ডে, আমরা একটা ডাটা কালেকশন সংগ্রামী যৌথমধ্যে করেছি যে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কিভাবে ইনকাম বাড়তে পারে আমরা আগামী দিনে সিএমের সঙ্গে কথা বলবো। এবং বিভিন্ন ডিপার্টমেন্ট, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়েই বলছি, আইসিডিএস এ ডেলি 5 কোটি টাকা চুরি হয়, ডেলি 5 কোটি টাকা চুরি হয় ডেলি 5 কোটি। এবার এই 5 কোটি এর সব দপ্তরই কম বেশি আছে, কিছু জায়গায় চুরি হচ্ছে, কিছু জায়গায় ইনকামটা এক শ্রেণীর অফিসার এক শ্রেণীর কর্মচারীর কাছে চলে যাচ্ছে। এই ল্যান্ড রিফর্ম, এক্সাইজ বায়োমেট্রিক চালুর কথাও মাননীয় মুখ্যমন্ত্রী যেমন এক্সাইজ মানে খাবার নিয়ে যাওয়া বা ইত্যাদির ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় বা চুরি না হয়। এই এক্সাইজে যেমন প্রচুর টাকা চুরি হচ্ছে। এই যে লটারি, এই জায়গাগুলো যে সরকারের আয়, এটা বৃদ্ধি যখনই হবে, যখন শিল্পমহল দেখবে যে সরকারের এক্সিস্টিং আয়টা বাড়ছে আর খরচা কমছে এবং কাটমানি রায়ত্ব যাচ্ছে, তখন অটোমেটিক এই পরিবেশটা তো এইভাবে তৈরি হবে। শিল্পবান্ধব পরিবেশ বললে তো পরিবেশ তৈরি হবে না। আর আরেকটা অর্থনীতি চাঙ্গা হবে। এই যে 20% ডিএর কথা ঘোষণা করা হলো, এই যে অঙ্গনারী কর্মীদের 5,000 টাকা বৃদ্ধির কথা হলো, আলটিমেট এই টাকাটা তো মমতা ব্যানার্জিও বাড়াতে পারতেন। হঠাৎ এই 45 দিন তো সরকারে এমন কিছু ইনকাম বেড়েছে এরকম ব্যাপার না। বিষয়টা হচ্ছে আগের সরকার কী করতো, বিভিন্ন প্রকল্প দেখিয়ে এই টাকাটা নেতা মন্ত্রীদের ঘরে ঢুকে যেত, সেটা দুবাইতে গিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট হতো, সুইস ব্যাংকে যেত, টোটাল টাকাটা বাইরে বেরিয়ে যেত। এই সরকার কিন্তু সেই টাকাটাই চুরির জায়গাটা বন্ধ করে কর্মচারীদের হাতে দিতে, কন্ট্রাকচুয়াল দিতে, বাজার অর্থনীতি চাঙ্গা হবে। আমি যদি 4,000 টাকা আমার মাইনে বেরো, আমি কী করবো? বাড়িটা একটু রং করবো, আমার ছেলের জন্য একটা ল্যাপটপ কিনবো, এই যে আমার একটা টিউশনই বাড়াবো, একটা আমার এই যে আলটিমেট যে লোকাল যে গ্রাম বাংলার কিন্তু অর্থনীতি চাঙ্গা হবে। এই টাকাটা দুবাইতে আর যাবে না, এই টাকাটা রাজ্যেই থাকবে, এতে কিন্তু একটা ডেভেলপমেন্ট বাড়বে। ঠিক কথা। আজকে সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি।